রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ হামিম উদ্দিন, যেমনটি বলেছিলেন সুমাইয়া ম্যাডাম। আমি শুরু করছি আজকের আলোচনার আগে আমি একটু আপনাদের কাছ থেকে একটু কোঅপারেশন চাইবো। ফার্স্ট হচ্ছে আমার ম্যাডাম একটু বলবেন আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, স্ক্রিনও দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো কোন প্রবলেম হলে একটু আমাকে কোঅপারেট করবে। আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করেছি এটার ইম্পর্টেন্ট আপনি অলরেডি আছেন, আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যার বলেছেন, পাশাপাশি মাইয়া ম্যাডাম বললেন। আমি এই টপিকসটার ব্যাপারে একটু পার্সোনালি একটা বিষয় চিন্তা করলাম, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা শেষে মানে এটা জাস্ট হচ্ছে আমরা এতদিন তো আমাদের লেকচারটা ছিল এরকম, লেকচারের হচ্ছে কোশ্চেন আমি অ্যান্সার দিতাম। আমাদের কোশ্চেনের ভিতর থেকে আমরা কোনকে কোশ্চেন মানে প্রেজেন্টেশনের ভিতর থেকে শেষে কয়েকজনকে কোশ্চেন করবো যে আপনারা কতটুকু কাজ জেনেছেন, এজন্য আপনারা কতটুকু দিতে পারেন। এটা আবার যদি অ্যান্সার না দিতে পারি, না আমরা তো বলবো জাস্ট কোঅপারেশনের জন্য, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকের আমাদের টপিক হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যে সেন্টেন্স, এটা থেকে বোঝা যাচ্ছে আসলে এটা সেক্সুয়ালি একজনের সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। এটা বেশ কয়েকটা, এই টার্মটা মেডিকেল সায়েন্সে আরো কয়েকভাবে মানে আমাদের কাছে পরিচিত। একটা হচ্ছে ভেনেরিয়াল ডিজিজ বলে, ভেনেরিয়াল ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং লেটেস্ট এটা নাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তো সবই একই কথা। ভেনেরিয়াল ডিজিজ যেহেতু বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেহেতু গনোরিয়া, সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে আমরা কয়েকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, তারপরে আমরা গনোরিয়াতে চলে যাব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে অনেকগুলো ডিজিজের সমন্বয়ে গ্রুপ কমিউনিকেবল ডিজিজ, অনেকগুলো ডিজিজ মিলিয়ে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এবং হচ্ছে মেইনলি এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো আমাদের পার্সন টু পার্সন, মেন টু ওমেন, সরি হ্যাঁ, মেন টু মেন, মেল অর মেল টু মেল, এটা আসলে ট্রান্সফার হতে পারে ইন্টিমেট সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। ইন্টিমেট মানে হচ্ছে খুব আন্তরিক যৌন সম্পর্কের মাধ্যমে এই ডিজিজগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। ডিজিজগুলোর মধ্যে অনেকগুলো আছে, বিশেষ করে কিছু আছে ব্যাকটেরিয়াল, কিছু আছে ভাইরাল, কিছু প্রোটোজোয়াল এবং ফাঙ্গাল প্যারাসাইটস দিয়েও কিছু ডিজিজ হয়। সবকিছু মিলিয়ে হচ্ছে অনেকগুলো মানে ব্যাকটেরিয়াল। আমরা আজকে যে গনোরিয়া নিয়ে আলোচনা করব এটা মেইনলি ব্যাকটেরিয়াল আর ডিজিজ ব্যাকটেরিয়ার মাধ্যমেই হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ায় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের বা যে কোনো ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের প্রিভ্যালেন্স মানে হচ্ছে এটার কি পরিমাণ হতে পারে। বাংলাদেশ এবং ইন্ডিয়ায় এই ডিজিজটার প্রিভ্যালেন্স অনেক বেশি, ভেরি হাই। অনেক মানুষের এটা হতে পারে, হয়। তার মধ্যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে কনসার্নিং হচ্ছে আমাদের কাছে, সিরিয়াস কনসার্নিং হচ্ছে এইডস। এইডস এই জন্যই কনসার্নিং যে এইডস হলে আমরা জানি ওই পেশেন্টের আর বাঁচার সুযোগ একেবারেই চলে আসে, অনেক কমে যায়, একেবারে জিরোতে বলবো না, একেবারেই কমে যায়। সে তুলনায় গনোরিয়া অনেক বেশি পেশেন্টের হয়, কিন্তু গনোরিয়া, সিফিলিস এগুলো তাতে দেখা যাচ্ছে পেশেন্ট অনেক কষ্ট করে সাফার করে। অনেক ধরনের পেশেন্ট বংশ পরম্পরায় এই মানে জার্মটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, কিন্তু পেশেন্ট একদম মারা যায়, এই ধরনের ইনসিডেন্স খুবই কম। তো ওভারঅল সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজ, এই গ্রুপ অফ ডিজিজ, এটা খুবই বিপজ্জনক আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য। যেহেতু
খুব সহজেই আমাদের এই রোগগুলো আমাদের শরীরে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে। আমি বাংলাদেশের একটা ডাটা আপনার সামনে উপস্থাপন করতে চাই। মেইনলি হচ্ছে এই রোগটা কি পরিমাণ মানুষের শরীরে আছে, মানে অ্যাকিউট যে কন্ডিশন ওই অবস্থায়, মানে অ্যাকিউট সিমটোমেটিক অবস্থায় এর মধ্যে আছে হারপেস সিমপ্লেক্স ভাইরাস। এটা সবচেয়ে বেশি 32% পেশেন্টের মধ্যে আছে, 32% মানুষের মধ্যে আছে বলছে বিভিন্ন ভাবে। সিফিলিস আছে বাংলাদেশে জনের মধ্যে 5.7 জনের, এবং গনোরিয়া আছে 6.3 জনের মানুষের পপুলেশনের মধ্যে। ট্রাইকোমোনিয়াসিস এটা মেইনলি হচ্ছে মহিলাদের সমস্যা, এবং এটা হচ্ছে 19.5% মানুষের শরীরে আছে। এবং হচ্ছে এটার জন্য যেই বয়সটা সবচেয়ে বেশি ভালনারেবল, দ্যাট মিনস বয়সে সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে 20 থেকে 30 বছরের মানুষের, মেল অর ফিমেল, এটা বেশি হয়। তো সবচেয়ে বেশি হচ্ছে এর মধ্যে আবার একটা বিষয়, ম্যানের বেশি হয়, পুরুষের এটা কিন্তু বেশি হয়। তো এটা হওয়ার পেছনে এবং দিন দিন বেড়ে যাওয়ার পেছনে যে কজগুলোকে দায়ী করছে, সেটা হচ্ছে আমাদের সমাজে বর্তমান সময়ে সিঙ্গেল থাকার এক প্রবণতা দেখা যাচ্ছে। আপনার আগে যেখানে একটা নির্দিষ্ট টাইমে বা দেখা যাচ্ছে 13 থেকে 20 বছরের মধ্যে বিয়ের একটা প্রবণতা ছিল, বা আরো কম বয়সের মেয়েদের বিয়ে হয়ে যেত। এখন মেয়েদের তো মানে পড়াশোনা শেষ করে এস্টাবলিশ হতে সময়, ইভেন ছেলেদের একই অবস্থা, এবং সোসাইটির কনসেপ্টটাও এরকম যে আমাদের ছেলে এস্টাবলিশ হোক, পড়াশোনা শেষ হয়েছে, এখন ভালো একটা জব করুক। এই সিঙ্গেল থাকার একটা অবস্থা, এই অবস্থার কারণে ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন ভাবে এটা কিন্তু আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে আরেকটি বিষয়, সমাজে আমাদের হার বর্তমান সময়ে অনেক বেশি, আর ডিভোর্সের কারণে যারা সিঙ্গেল হয়ে যাচ্ছে তাদের ফিজিক্যাল যে জৈবিক চাহিদা পূরণ করার জন্য এই মানে দেখে ইনভাইট রিলেশনে যাচ্ছে, এবং সে জায়গাটায় এটা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে অনেক ম্যারিড কাপল আছে, ম্যারিড কাপল যারা সেপারেট থাকার একটা প্রবণতা। ওভারঅল সবকিছু মিলিয়ে হচ্ছে বিচ্ছিন্ন থাকার কারণেই সমস্যাটা বেশি হচ্ছে বলে স্টাডিতে বা রিসার্চেও দেখা গিয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা ইন্টারলি বলছে এটাই হলো মেইন কারণ। আমি এখানে যে রেফারেন্স ইউজ করেছি বাংলাদেশ মেডিকেল জার্নাল, বিএমজে যে জার্নাল, এটা হচ্ছে বাংলাদেশের যে এমবিবিএস ডক্টর গ্রাজুয়েশন করেন তাদের একটা জার্নাল আছে গ্রাজুয়েশনের, যারা পর অবস্থায় অনেক ধরনের আর্টিকেল পাবলিশ করতে হয়, জানেন আপনারা, অনেক অ্যাসাইনমেন্ট পাবলিশ করতে হয়, এই বিএমজে জার্নালে তারা পাবলিশ করে। কমন মোড ট্রান্সমিশন, মানে মেইনলি এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলো কমন কিভাবে আমাদের ছড়াচ্ছে, একজনের শরীর থেকে আরেক শরীরে কিভাবে আসছে। যে সেক্সুয়াল ইন্টারকোর্স, এবং সেটা কয়েকভাবেই হতে পারে, ওরালি সেক্সের মাধ্যমে, ভ্যাজাইনাল সেক্সের মাধ্যমে, এবং হচ্ছে অ্যানাল সেক্সের মাধ্যমে, বায়ুপথ, যোনিপথ আর ওরাল মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায়। এছাড়া যাচ্ছে আইভি ইন্ট্রাভেনাস ড্রাগ, একজনের শরীর করেন গনোরিয়ার জার্ম আছে, আপনি তার ব্লাড নিয়ে শরীরে তাহলে মাধ্যমে আসতে পারে। কমিউনিটালি ট্রান্সমিটেড থ্রু প্লাসেন্টা, তার মানে হচ্ছে প্রেগনা কোনোভাবে এই গণের জন্য তার শরীরে আসছে, এবং দেখা যায় তার বাচ্চার শরীরে চলে যেতে পারে প্লাসেন্টার মাধ্যমে। প্লাসেন্টা হচ্ছে আমরা সবাই চিনি, যার মাধ্যমে মায়ের শরীর থেকে পুষ্টি, ভিটামিন, রক্ত, শক্তি এগুলো বাচ্চার শরীরে যায়, সেটাই হচ্ছে প্লাসেন্টা। বাংলায় আমরা অনেকে বলি নার্ভ, অনেক বলি বিভিন্ন নামে আমরা এটাকে। আসলে এই যে সোশ্যাল ফ্যাক্টর, আমরা বলছি মোড অফ ট্রান্সমিশন বলেছি, কিন্তু এক বিষয় না বললেই নয়, সোশ্যাল কি কি ফ্যাক্টর এই বর্তমান সময়ে
এই এসটিডি গুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাওয়ার জন্য দায়ী। তার মধ্যে 1 নাম্বার প্রস্টিটিউশন। আমরা জানি প্রস্টিটিউশন কি। প্রস্টিটিউশন একটা মেজর, একটা বড়। তারপরে হচ্ছে ব্রোকেন হোম। আমি এটা বলেছি যে সংসার ভেঙে যাওয়ার কারণে, একাকী থাকার কারণে, যেই মানে নিজের চাহিদা পূরণ করার জন্য, অথবা বিভিন্ন রকম আপনারা বুঝতেই পারছেন যা বলতে চাচ্ছি। সেক্সুয়াল ডিসহারমোনিটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফে সেক্সুয়াল যে চাহিদা হাজবেন্ড ওর ওয়াইফ কারো কোনো সমস্যার কারণে এটা পূরণ হয় না, যার ফলে এই ডিসহারমোনির কারণে তারা অন্য দিকে নিজেদের চাহিদা পূরণ করার জন্য চায়। সেই জায়গাটাই হচ্ছে একটা বড় কারণ। এবং এই এই যে বিজনেস বা বিশেষ করে প্রস্টিটিউশন, এর মাধ্যমে দেখা যাচ্ছে সহজেই টাকা পয়সা ইনকামের সুযোগ আছে, আর সেই জায়গাটাই হচ্ছে সহজেই এটা একটা। 5 নাম্বার বিষয় হচ্ছে ইমোশনাল ইমেচিউরিটি। এটা বিশেষ করে যারা, আমি বলেছি যে এইজ বিশেষ করে 20 থেকে 29 বছর। তবে আমরা জানি ওয়েস্টার্ন কান্ট্রি, ইভেন বাংলাদেশও আমরা এমন অনেক এক্সাম্পল আমাদের জানা আছে, বিশেষ করে 14 বছর বা 20 বছরের মানে এই ধরনের ইনসিডেন্টস আমরা শুনি। এবং আমরা জানি ঐশী নামের একটা ইনসিডেন্ট আছে, মানে একদম মানে বয়সী, এই ধরনের আরো অনেক কিছু আছে আমি ইউজ করেছি, যদি এটা ইউজ করা ঠিক হয় না। ইমোশনাল সিকিউরিটি মানে কম বয়স কিন্তু ইমোশন। এরপর যাচ্ছে আরবানাইজেশন মানে হচ্ছে বুঝলেন নগরায়ন। তো নগরায়ন হচ্ছে আমাদের এখন যে টোটাল মানে আমাদের মানে রাস্তাঘাট, মোবাইল কমিউনিকেশন, এভরি খুবই সুযোগ সুবিধা বেড়ে যাওয়ার কারণে এই প্রবলেমটাও বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে আবেল। আমরা জানেন যে পর্যটন শিল্প আছে, ইভেন আমাদের বাংলাদেশে কক্সবাজার যে পর্যটন এরিয়া, ওইখানে এই ইনসিডেন্টস গুলো বেশি। আর পর্যটন শিল্প এসব কান্ট্রিগুলো, ওই কান্ট্রিগুলোতে এটা সব আরো অনেক বেশি। তাহলে এরপরে অ্যালকোহলিজম আছে। অ্যালকোহলিজমের মাধ্যমে দেখা যাচ্ছে পেশেন্ট ড্রাঙ্কার্ড হয়ে যায়, আর সে অবস্থায় দেখা যাচ্ছে তারা জ্ঞান শূন্য হয়ে যায়। তখন তারা বিভিন্ন ধরনের অকারেন্স তারা করে বেড়ায়। এখন বিষয় হচ্ছে এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা ইনফেকশন গুলো বা ভেনেরিয়াল ডিজিজ গুলো আমাদের শরীরে আসে, মধ্যে কমন কিছু আমরা না জেনে। এর মধ্যে একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া। আমরা ক্ল্যামাইডিয়া নিয়ে ক্লাস নিব নেক্সটে। ক্ল্যামাইডিয়া কমন আমাদের সমাজেও আছে, আমরা অনেকেই চিনি না। গনোরিয়া সিফিলিস আমরা চিনি। গনোরিয়া, তারপর হচ্ছে জেনিটাল হারপেস সিমপ্লেক্স ভাইরাসের মাধ্যমে জেনিটাল ওয়ার্স, এবং যেটা যোনিতে হচ্ছে ওয়ার্স মানে আঁচিল যৌনাঙ্গে, স্যার কথা কেটে কেটে আসছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাধ্যমে হয়। মেইনলি কন্ট্যাক্টের মাধ্যমে এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। এইচআইভি এন্ড এইডস। তো এইচআইভি মেইনলি হচ্ছে ভাইরাসের নাম, আর রোগের নাম হচ্ছে এইডস। এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, মানে যে ভাইরাসের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর এই এইডস রোগের নাম, এটার মেইন কথা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এরপরে হচ্ছে পিউবিক লাইস। দেখা যাচ্ছে পিউবিক হেয়ারের মধ্যে উকুন, এটা কতটুকু কমন আমি জানি না, কিন্তু কমন এসটিআই বলছে এটাকে। সিফিলিস, আর আরেকটি হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস, এটাও অবশ্যই কমন। এরপর হচ্ছে গনোরিয়া। আমরা গনোরিয়া নিয়ে আমাদের আলোচনা আজকে শুরু করতে চাই। আমাদের গনোরিয়া নিয়ে আমরা বলছি যে গনোরিয়া আমরা প্রথমেই বলছি এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, এবং যে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়া। এবং এটা হচ্ছে নরমালি যারা কোনো ধরনের কন্ডম ছাড়া সেক্স করে, বিশেষ করে যাদের শরীরে গনোরিয়ার জীবাণু আছে,
কিন্তু কন্ডোম ছাড়া অন্যজনের সাথে মিলিত হচ্ছে মেল অর ফিমেল, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এভাবেই চলে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক আমাদের যেমন আর্মির ব্যারাক বা পুলিশের ব্যারাক বা অনেক ব্যারাক থাকে, অথবা দেখা যাচ্ছে অনেক ব্যাচেলর থাকে যারা বিভিন্ন ধরনের সেক্স টয় ইউজ করে। সেক্স টয় একজন দেখা যাচ্ছে একটা সেক্স টয় কয়েকজন ইউজ করে। তো এই যে অবস্থা, এই অবস্থার মাধ্যমেও কিন্তু গনোরিয়ার জীবাণুটা চলে আসতে পারে। আমরা গনোরিয়া কি, গনোরিয়ার সংজ্ঞা বলেছিলাম যে এটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া, এবং এটা হচ্ছে সেক্সের মাধ্যমে হয় যদি কন্ডোম ছাড়া কোনো ইনফেক্টেড মেল অর ফিমেল কোনো সুস্থ মানুষের সাথে ইন্টারকোর্সে আসে, আর সেক্স টয় ইউজ করার মাধ্যমে হয়। আর আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয়ের সাথে বলে রাখি, দেখা যাচ্ছে ইজাকুলেশন হয় নাই, বাট দুইজনের যে সেক্সুয়াল অর্গান একই সাথে মিলেছে, তাহলেও গনোরিয়ার জাস্ট হচ্ছে যে ডিসচার্জটা যদি লেগে যায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে, তাহলেও গনোরিয়া একজনের শরীর থেকে আরেকজনের শরীরে গনোরিয়ার জীবাণু চলে আসতে পারে। এখানে আমরা বলেছি যে আচ্ছা, এটা হচ্ছে একবার সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে, একবার সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে একজন পুরুষ একজন ইনফেক্টেড মহিলার সাথে ইন্টারকোর্স করে, তাহলে পুরুষের কিন্তু সুস্থ মহিলা যদি মেলের সাথে যদি কোর্স করেন তাহলে রিস্ক থাকে 60 to 80%। তার মানে নরমালি বেশি হয় মানে উইথিন ওয়ান কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আবার মহিলাদের এটা মানে ট্রান্সমিশন বা মহিলাদের যাওয়ার সুযোগ বেশি। ইনকিউবেশন পিরিয়ড, আমরা জানি যে কোনো ডিজিজ, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যারা আমাদের শরীরে আসে তখন এটার একটা নির্দিষ্ট একটা সময় থাকে যে সুপ্ত অবস্থা, যে অবস্থায় কোনো ধরনের সিমটম অ্যারাইজ করে না, কোনো ধরনের লক্ষণ দেখা যায় না, সেটাকে আমরা বলি সুপ্ত অবস্থা অথবা ইনকিউবেশন পিরিয়ড। এটা হচ্ছে 1 থেকে 14 দিন পর্যন্ত। এরপর হচ্ছে আমরা গনোরিয়ার মোড অফ ট্রান্সমিশন কি কি, গনোরিয়ার মোড অফ ট্রান্সমিশন গুলো জাস্ট আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ওভারঅল যে মোড অফ ট্রান্সমিশন বলছি ওইগুলাই এখানে আলাদা করে আসলে নেই। আরেক বিষয় আছে, এখন কয়েকটা বিষয় বলে রাখি। একটা বিষয় হচ্ছে দেখাচ্ছে একজনের গনোরিয়া, কিন্তু কোনোভাবে মানে হাত দিয়ে তার যে ডিসচার্জের মধ্যে টাচ করা হয়েছে এবং সেই হাতটা তার চোখে সুস্থ মানুষ চোখে মানে লাগানো হচ্ছে বা মুখে লাগানো হচ্ছে, তাহলে কিন্তু জীবাণুটা চলে আসছে। ইনফেক্টেড যে যারা তাদের ডিসচার্জ যদি কোনোভাবে হাতের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে বা যে মাধ্যমেই ডিসচার্জটা আসে সুস্থ মানুষের শরীরে লাগে, বিশেষ করে চোখে, মুখে, নাকে যদি কোনোভাবে লাগে, তাহলে কিন্তু সুস্থ মানুষ হবে। এবং এটার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, আমরা সামনে আলোচনায় এটা দেখব। আচ্ছা, আরেকটি বিষয় আছে, যদিও আমাদের কান্ট্রি এবং ইন্ডিয়া কতটুকু হয় আমার জানা নেই, ওয়েস্টার্ন কান্ট্রি বা অনেক কান্ট্রিতে আছে যে দেখা যাচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে ইজাকুলেশন, এটা একটা বিকৃত রুচি, ইজাকুলেশন করা হচ্ছে চোখে বা মুখে। তো এই যে ইজাকুলেশনের মাধ্যমে দেখা যাচ্ছে তার জীবাণুটা চোখে মুখে চলে আসছে, এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। তবে যদি গনোরিয়ার ডিসচার্জ কোনোভাবে যদি কিসিং, হাগিং অর শেয়ার টাওয়েলস, মানে হচ্ছে কিস করার মাধ্যমে বা হাগিং, মানে হাত মনে করেন আপনি ইনফেকশনের যে জীবাণুটা আপনার হাতে লাগে নাই কিন্তু আপনি তাকে ধরছেন, জড়িয়ে ধরছেন, তাহলে কিন্তু আমাদের শরীরে আসবে না, কিসিং এর মাধ্যমে আসবে না এবং শেয়ারিং টাওয়েলস এর মাধ্যমে আসবে না। একই টয়লেট ইউজ করা হচ্ছে তাহলেও কিন্তু আসবে না। এগুলো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই জন্য এটা ক্লিয়ার করলাম। কমন বিষয়গুলো আমাদের শেষ, আমরা সিমটমের মধ্যে চলে যাই। সিমটম কি কি লক্ষণ আমরা দেখতে পাই? কি লক্ষণের মধ্যে 1 নাম্বার লক্ষণ হচ্ছে নিউনেটাল, কয়েকটা বিষয় আছে। নিউনেটাল সিমটমস,
ফিমেল সিমটমস আর মেল সিমটমস। আমি এগুলো আলাদা আলাদা করে বলবো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। নিওনেটাল সিমটমস হচ্ছে একটা বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ মানে জন্মগ্রহণ করার সাথে যদি মায়ের শরীর থেকে গনোরিয়ার জীবাণু তার শরীরে আসে তাহলে কি কি লক্ষণ নিয়ে সে আসতে পারে। নিওনেট মানে হচ্ছে নতুন জন্মগ্রহণ করা বাচ্চা। এরপর হচ্ছে আমরা এটা প্রথমে দেখি, দেখেন এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে। আমি জানি না এই ধরনের রোগী আপনারা পেয়েছেন কিনা, অনেকেই পেতে পারেন, বিশেষ করে যারা লং টাইম থেকে প্র্যাকটিস করছেন অনেকেই পেতে পারেন। এই যে একটা মানে একটা বাচ্চা দুনিয়াতে আসলো কিন্তু তার চোখ থেকে পুজ আসছে, দেখেন দুইটা চোখেই, একটা চোখে তো পুজটা বাইরে থেকে দেখা যাচ্ছে, চোখ থেকে পুজ আসছে, পুরুলেন্ট ডিসচার্জ মানে পুজ আসছে, বাচ্চাটার ব্যথা হচ্ছে এবং চোখগুলো লাল হয়ে আছে, মুখটা লাল হয়ে আছে। এই যে একটা বাচ্চা দুনিয়াতে প্রথমে আসার পরে এই লক্ষণগুলো আমরা দেখলেই আমরা প্রথমে কিন্তু সন্দেহ করব তার এই ধরনের সমস্যা আছে কিনা, বা এই বাচ্চাটার গনোরিয়ার জীবাণুর মাধ্যমে তার মায়ের কাছ থেকে এই এই যে অবস্থা, এই অবস্থাটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে অপথালমিয়া নিওনেটোরাম। অপথালমিওনেটোরাম কেন? কারণ হচ্ছে এই যে নতুন নিওনেটোরাম মানে হচ্ছে নতুন সদ্য বাচ্চা, আর অপথালমিয়া মানে চোখে তার অসুবিধা, তো এই জন্য অপথালমিয়া বলে। এই অপথালমিয়া নিওনেটোরাম আমাদের এগুলো মেডিকেলের মধ্যে এই টার্মটা ইউজ করা হয়েছে মেডিকেল। এরপরে হচ্ছে মনে করেন তার জীবাণুটা বাচ্চাটা যখন বেরিয়েছে মানে হচ্ছে তার ইউরেথ্রা ভেজে নেয় বা জরায়ুতে জীবাণু ছিল বা পুজ ছিল, এই বাচ্চাটার সময় বাচ্চাদের মধ্যে এই পুজগুলো বা জীবাণুগুলো লেগে গিয়েছে, তাহলেও দেখা যাচ্ছে বাচ্চাটার ফ্যারিঞ্জিয়াল অথবা রেসপিরেটরি মানে তার যে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তার দেখা যাচ্ছে মুখের ভিতরে ঘা হতে পারে বা এরকম পুজ বের হতে পারে। এবং দেখা যাচ্ছে অনেক সময় যেহেতু এটা যে কোনো শরীরের যে কোনো ছিদ্র পথে, ইভেন পায়ু পথেও যদি বাচ্চাটার লেগে যায় তাহলেও রেকটাল ইনফেকশন দেখা যেতে পারে। এরপরে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কি লক্ষণ আমরা দেখতে পাই, এটা একটু সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ধরনের পেশেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আসে। আমি বলবো যে এখানে ইউরোজেনিটাল সিমটমস আমাদের কাছে কমনলি একটা গ্রুপ অফ মানে পেশেন্ট, আমাদের মনে হয় টোটাল পেশেন্টের অনেক যারা ফিমেল তাদের কাছে তো মনে হয় 30 to 40% পেশেন্ট মনে হয় আসে, আমার কাছেও আসে অনেক সাদা স্রাবের সমস্যা নিয়ে। তো সাদা স্রাবের সাথে আসলে সবাই তো যে কোনো স্রাবকে ইউরোজেনিটাল পথে মানে জরায়ু পথে যে কোনো ধরনের স্রাব মানে যোনি পথে যে কোনো ধরনের স্রাব হলেই আমরা বলি যে সাদা স্রাব। তো গনোরিয়ার কারণেও কিন্তু এই সাদা স্রাব ডিসচার্জ হয়, যেটাকে আমরা লিউকোরিয়া হিসেবে পেশেন্ট আমাদের কাছে আসে, এবং প্রথম অবস্থায় দেখা যাচ্ছে এই স্রাবটা ভ্যাজাইনাতে থাকে এবং কিছুদিন পরে আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে আপনার লেবিয়াম মেজোরা, লেবিয়াম মাইনোরা এবং হচ্ছে জরায়ু, ইভেন ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বাশয় যেগুলো আছে সবকিছুতে বিস্তার লাভ করে পর্যায়ক্রমে। তো এই স্যার বলেন। স্যার আমাদের কালকে স্যার আবার আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জি জি ডক্টর অমরনাথ স্যার আমাকে বলেছেন, আমিও বলেছি ডক্টর আসতে বললো স্যারকে একটু সাবস্ক্রাইব আমি এখন। স্যার আপনি কিছু মনে করবেন না, আলোচনা সাবস্ক্রাইব করতে মনে চাই তার এরকম একটা কারণ হচ্ছে তার যে একটা ইরিটেশন টোটাল ইউরেথ্রা এবং ইরিটেশন উত্তেজনা তৈরি করতে, এই যে উত্তেজনার কারণে বারবার দেখা যাচ্ছে প্রকৃতি মনে হবে বা প্রস্রাব করার জন্য আর্জিং দেখা দিবে। আরেকটি বিষয় হচ্ছে যখন প্রস্রাব করবে গরম মানে স্কাল্ডিং মানে কি, মানে মনে হয় যেন উত্তাপ যুক্ত পানি তার
মানে খুবই গরম পানি তার প্রস্রাবের সাথে বের হয়ে আসতেছে, মানে খুবই গরম হয়ে প্রস্রাবটা বের হয়ে আসছে এরকম তার কাছে মনে হবে। পাশাপাশি হচ্ছে ভেজাইনাইটিস। ভেজাইনাইটিস মানে কি? ভেজাইনাইটিস মানে হচ্ছে ভেজাইনের মধ্যে ইনফ্লামেশন হবে। আমরা ইনফ্লামেশনের অনেকগুলো লক্ষণ আমরা বলেছি। ইনফ্লামেশন মানে হচ্ছে ওই জায়গাটায় ব্যথা হবে, ইনফ্লামেশন মানে হচ্ছে জায়গাটা ফুলে যাবে, ইনফ্লামেশন মানে হচ্ছে জায়গাটায় রেডনেস দেখা দিবে, লাল হয়ে যাবে, এবং তাপ দেখা দিবে, উত্তাপ বলেছি, এবং মানে জাস্ট ভেজাইনের যে কাজ, এই কাজগুলো করতে পারবে না, যেমন ইন্টারকোর্স বা আদার্স যেই বিষয়গুলো আছে এটাতে ব্যাঘাত ঘটবে, যেটাকে বলে লস অফ ফাংশন। তো এই যে 5টা-6টা লক্ষণ আছে ইনফ্লামেশনের বা প্রদাহের, এই লক্ষণগুলো থাকলে আমরা বলবো প্রদাহ। তো এটা হচ্ছে ভেজাইনাইটিস। পাশাপাশি হচ্ছে ভেজাইনার মধ্যে একটা তীব্র একটা গরম অনুভূতি হবে, এবং এই জন্য তার সেক্সুয়াল ডিজায়ারটা অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে নর্মাল একটা মহিলা পেশেন্টের যার শরীরে জীবাণুটা এসেছে তার এই লক্ষণগুলো দেখা যাবে। পাশাপাশি যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় তাহলে তার কি অবস্থা দেখা দিবে, তার এই যে ইউরোজেনিটাল যে লক্ষণগুলো আমরা বলেছি এগুলোর সাথে তার একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে বাচ্চাটা মিসক্যারিয়েজ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে মিসক্যারিয়েজ কি, হোয়াট ইজ মিসক্যারিয়েজ? আমরা অনেক আমাদের ম্যাটারনিটিকে আমরা পাই মিসক্যারিয়েজ। তো মিসক্যারিয়েজটা আমি একটু ক্লিয়ার করি। মিসক্যারিয়েজ হচ্ছে এটা হলো স্পন্টেনিয়াস, মানে নিজের থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে 20 সপ্তাহের আগে। 20 সপ্তাহের আগে যদি অটোমেটিক বাচ্চাটা পড়ে যায়, ডেলিভারি হয়ে যায়, এটাকে আমরা বলবো মিসক্যারিয়েজ। মিসক্যারিয়েজ। আরেকটা হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন কি? আমরা জানি অ্যাবর্শন মানে গর্ভপাত। অ্যাবর্শন এবং মিসক্যারিয়েজের মধ্যে একটা মানে মৌলিক পার্থক্য আছে। অ্যাবর্শনটা হচ্ছে যখন কোনো মেকানিক্যাল মানে ঔষধের মাধ্যমে বা দেখা যাচ্ছে সার্জারির মাধ্যমে কোনোভাবে যদি এটাকে ডেলিভারি করানো হয়, বাচ্চাটাকে যদি বের করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাবর্শন। এটা হচ্ছে জোর করে। আর মিসক্যারিয়েজ মানে জোর করে না, মিসক্যারিয়েজ মানে অটোমেটিক। তাহলে এই মিসক্যারিয়েজ হয়ে যাবে, বাচ্চাটা মিসক্যারিয়েজ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাটার যে শরীরের গঠন, শারীরিক গঠন, এই গঠনগুলোর মধ্যে দেখা যাবে যে যখন স্ক্যান করা হবে, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাম স্ক্যান, এই আল্ট্রাসোনোগ্রাম স্ক্যানে দেখা যাবে যে বাচ্চার যে গঠনগত ত্রুটি দেখা গিয়েছে। তো এই যে বাচ্চাটার ডেভেলপমেন্টে দেখা মানে সমস্যা দেখা দিয়েছে। তো এই প্রবলেমগুলো আমরা দেখব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে রোগী এসে বলে যে আমার তো মিসক্যারিয়েজ হয়ে যায়, 3 মাসে মিসক্যারিয়েজ হয়ে যায়, আমার 2 মাসে মিসক্যারিয়েজ হয়ে যায়, বাচ্চা দেখা যাচ্ছে কনসিভ করি কিন্তু বাচ্চা রাখতে পারি না। অনেকগুলো কারণ এর জন্য আছে। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে গনোরিয়া। আমরা যদি আদার্স লক্ষণগুলো দেখি তাহলে আমরা এই পেশেন্টটাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অথবা আমরা লক্ষণের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করব দিস পেশেন্টস ইজ সাফারিং বাই গনোরিয়া ব্যাকটেরিয়া। দেন হচ্ছে সিভিয়ার কেস। যদি একটা সিভিয়ার কেস মানে তীব্র অবস্থায় কি অসুবিধা দেখা দেয়, একটা মহিলা খুব সিভিয়ার অবস্থা দেখা গিয়েছে। সিভিয়ার মানে কি? তীব্র। মনে করেন তীব্র কেন বলি? আমরা বলেছি যে যখন দেখা যাচ্ছে আপনার যোনিপথ অথবা প্রস্রাবের নালী এগুলোর মধ্যে যদি ইনফেকশন থাকে, এটাকে আমরা বলি প্রাইমারি স্টেজ। এবং প্রাইমারি স্টেজ আমি বলবো না, এটা আমি বলি না, এটা আপনারা যদি হ্যানিম্যানের লেজার রাইটিং পড়েন ওইখানে হ্যানিম্যানও বলেছে যে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ কি? গনোরিয়ার কিন্তু আপনারা মডার্ন যে মেডিকেল সায়েন্সের বইগুলো আছে এগুলোর মধ্যে কোনো স্টেজ নেই, ঠিক আছে? এগুলোর মধ্যে কোনো স্টেজ নেই। কিন্তু আপনি হ্যানিম্যানের লেজার রাইটিং যদি পড়েন, উনি ওইখানে বিস্তর আলোচনা করেছে গনোরিয়া নিয়ে। সেখানে আপনি পাবেন যে গনোরিয়া প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ। তো সেকেন্ডারি স্টেজটা হ্যানিম্যান বলেছেন যে যদি এই যে প্রাইমারি স্টেজ থেকে এটা আরো এক্সটেন্ড করে, আরো যদি বিস্তার করে, যেমন মনে করেন যোনিপথ থেকে এটা জরায়ুতে চলে গিয়েছে, জরায়ু থেকে মনে করেন এটা ফ্যালোপিয়ান টিউব। আমরা জানি ফ্যালোপিয়ান টিউব কি? ফ্যালোপিয়ান টিউব হচ্ছে জরায়ু এবং হচ্ছে ওভারি মানে ডিম্বাশয়, এই দুইটার সাথে একটা ডিম আসার জন্য যে সংযোগ নালী সেটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে যদি ফ্যালোপিয়ান টিউব বা ওভারি এগুলোর মধ্যে যদি চলে যায়, এটাকে আমরা সেকেন্ডারি স্টেজ বলবো। এবং এটা
সেকেন্ডারি স্টেজের শেষ দিকে এটা সিভিয়ার অবস্থায় চলে যায়, মানে সিভিয়ার একটা সিমটম দেখা দেয়, পেশেন্টের খুবই অসুবিধা দেখা দেয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই যে মনে করেন আমরা কিন্তু এর আগে লিভার পড়ার সময় আমরা কিছু বিষয় পড়েছিলাম, এই জন্য কন্টিনিউয়াস যদি আপনি ক্লাস করেন কিছু কমন জিনিস আপনারা পাবেন যেটা বুঝতে আপনার অসুবিধা হবে না। এখানে কমন একটা বিষয় বলি, যখন দেখা যাচ্ছে এই গনোরিয়ার জীবাণু আপনার কোনো এই যে টোটাল ইউরোজেনিটাল যে সিস্টেম বা প্রস্রাব এবং হচ্ছে যোনিপথের যে টোটাল দুইটার সমন্বয়ে যে সিস্টেমটা, এই সিস্টেমের কোনো এক জায়গায় ইনফেকশন করছে, কোনো সেল কোষগুলোকে ড্যামেজ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, সেই কোষগুলোকে ড্যামেজ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্ট কোনোভাবে ট্রিটমেন্ট করছে বা তার ইমিউনিটি বা ভাইটাল ফোর্স এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেইনস্টে ফাইট করার কারণে দেখা যাচ্ছে এটা ভালো হচ্ছে। এই যে ভাঙ্গা এবং গড়া, একটা জায়গায় ইনফেকশন হয়েছে, কিছু কোষ নষ্ট হয়ে গিয়েছে, আবার সেটা কোনোভাবে ভালো হয়েছে, তাহলে এই যে ভাঙ্গা গড়ার মাধ্যমে ওইখানে নতুন কিছু কোষ তৈরি হয়, সেই কোষগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে স্কার কোষ, সরি স্কার টিস্যু, এগুলোকে বলি আমরা স্কার টিস্যু। আপনি যদি সাইলেশিয়া পড়েন, বিশেষ করে এই আমাদের ক্যান্টের মেট্রিমেডিকে থেকে, ওইখানে এই টার্মটা আপনারা পাবেন স্কার টিস্যু। তো স্কার টিস্যু কিন্তু মেডিকেল টার্মগুলো কিন্তু আমাদের মেট্রিমেডিকের সাথে রিলেটেড। অনেক সময় দেখা যাচ্ছে আপনি স্কার টিস্যু না বুঝলে তো ওই সময় হাওতাশ করবেন যে আচ্ছা কি বোঝাতে চেয়েছে। তো এখানেই অমরনাথ স্যার সবসময় যে বলেন অ্যালাইড সাবজেক্টের প্রয়োজনীয়তা, এখানেই প্রয়োজনীয়তা। এরপর আমরা বলবো, আমরা যেটা বলতে চাইছিলাম, অনেক কথা বলছি আপনাদেরকে জাস্ট সহজভাবে বোঝানোর জন্য, যে গনোরিয়ার জীবাণু ভিতরের দিকে চলে যাচ্ছে, বিশেষ করে ফ্যালোপিয়ান টিউবে যদি ইনফেকশন করে, সেই ইনফেকশনের পরে আবার ভালো হচ্ছে, এই যে নতুন কিছু স্কার টিস্যু ডেভেলপ করছে, সেই স্কার টিস্যুর কারণে ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হয়ে যাচ্ছে। আর ব্লক হওয়ার কারণে কি হবে জানেন? ব্লক হওয়ার কারণে যে ডিমটা কিন্তু ডিম্বাশয়কে জরায়ুতে আসবে না, আর জরায়ুতে না আসলে এটা কিন্তু তার যে বন্ড ডেভেলপ করবে এটা ইনকিউরেবল বলছে, ইনকিউরেবল, এটা ভালো হবে না। যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে যদি কোনোভাবে ভালো করানো যায়, যেহেতু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমরা অনেক কিছুই অনেক অসম্ভব সম্ভব। তো এটাই যে ফ্যালোপিয়ান টিউব কিন্তু ব্লক করে দিচ্ছে, এটাই হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এটার লক্ষণ। এরপরে আমরা বলি পুরুষের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। আমরা বলেছি গনোরিয়ার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 14 দিন। অনেক সময় দেখা যাচ্ছে 5-7 দিন 6 দিন পরেও ইন্টারকোর্সের পরে, দূষিত ইন্টারকোর্সের পরে 5-7 দিন পরেও দেখা যাচ্ছে লক্ষণ দেখা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে একজন পুরুষ রোগী আমাদের কাছে এসে প্রথমে কি বলবে? আমাদের কাছে এসে প্রথমেই বলবে হচ্ছে, আচ্ছা আমি একটু সুমাইয়া ম্যাডাম একটু আমরা তা বলেছিলাম। এরপর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে আমরা দেখতে পাবো, আমরা একটু বলছি একটা, আমরা বলছি যে ইনকিউবেশন পিরিয়ডের কথা। শুরু অবস্থা হচ্ছে থেকে 14 দিন, তো 7-8 দিন বা অনেক সময় দেখা যাচ্ছে আরো আর্লিও পেশেন্ট এসে আমাদের কাছে বলতে পারে যে আমাদের প্রস্রাবের জ্বালা হচ্ছে, সাথে প্রস্রাব করার সময় ব্যথা হচ্ছে এবং বারবার প্রস্রাবের বেগ হচ্ছে। আর গনোরিয়ার জীবাণুর যদি থাকে তাহলে একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে ফর্মিকেশন। যেটা রাস্তায় জাস্ট অনেক সময় রোগী বলে যে আমাদের প্রস্রাবের দ্বারের মধ্যে কিটকিট করে কামড় দেয়, যে কিটকিট করে দেওয়া অথবা পিঁপড়ার মতো কোনো কিছু হেঁটে, আমি জাস্ট গত একটা রোগী পেয়েছি বলছে যে কোনো একটা হেঁটে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু তখন একটু যদি আমি রাবিং করি, একটু ঘষা করি বা একটু টিপে করি তাহলে আমার কাছে একটু ভালো লাগে। হিস্ট্রি দেখা যাচ্ছে যে তার এই ধরনের হিস্ট্রি থাকে, বিশেষ করে ইন্টারকোর্সের হিস্ট্রি থাকে, মানে দূষিত ইন্টারকোর্সের হিস্ট্রি, তাহলে আমরা ধরা করতে পারি যে এটা গনোরিয়ায় আক্রান্ত। এরপর হচ্ছে ফোরস্কিন, যেটা হচ্ছে জাস্ট লিঙ্গের একদম যে মাথার দিকে শেষের দিকে, মানে প্রথম যে চামড়াটুকু আছে ওই চামড়াটা ফুলে যাবে এবং ইনফ্লামেশনে ফুলে যাবে, এই লক্ষণগুলোতে। এবং হচ্ছে টেস্টিস, যেটা অন্ডকোষের মধ্যে ব্যথা দেখা দিবে, অংশের মধ্যে ব্যথা দেখা। তো
তো এই লক্ষণ আপনারা স্বাভাবিকভাবে যে মডার্ন যদি মেডিকেল সায়েন্সের বইগুলো পড়েন এই লক্ষণগুলোই পাবেন, এর বেশি খুব খুব পাওয়ার সম্ভাবনা আমি অনেকগুলো বই দেখেছি এর বেশি। যদি আপনি হ্যানিম্যানের লেজার রাইটিং পড়েন, আমি আবারও বলছি হ্যানিম্যানের লেজার রাইটিং এ হ্যানিম্যান আপনার বিশেষ করে লেজার রাইটিং এ যত সম্ভব 12 অনুচ্ছেদ থেকে শুরু করে প্রায় 250 অনুচ্ছেদ পর্যন্ত উনি শুধু গনোরিয়া নিয়ে বলেছেন, বিস্তর আলোচনা করেছেন। আমি পড়ছি আর আমি চিন্তা করছি যে হ্যানিম্যান ওই সময় এত বিস্তারিত আলোচনা করেছেন যা আজ এখনো মডার্ন মানে মেডিকেল সায়েন্সের বইগুলোও কিন্তু এত বিস্তারিত আলোচনা করেনি। তো সেক্ষেত্রে দ্বিতীয় যে লক্ষণটা এনেছেন আপনার গ্লিট, GLET, এবং আমাদের ম্যাথমেটিকে কিন্তু এই টার্মটা পাবেন গ্লিট। গ্লিট কি? গ্লিট হচ্ছে দেখা যাচ্ছে প্রাথমিক যে ডিসচার্জটা, প্রাথমিক যে তার স্রাবটা, এটা হচ্ছে কিটা আপনার মিউকাস মানে পাতলা থাকবে, কিন্তু যখন এটা দ্বিতীয় মানে আরেক মানে হয়ে যাবে, কিছুদিন যাবে, তখন দেখা যাচ্ছে পুজের মতো হয়ে যাবে, পানি এবং পুজ দুইটার মিশ্রণ হয়ে যাবে। এই যে অবস্থা সাথে সাথে দেখা যাচ্ছে আপনার গ্রিন মানে সবুজ অথবা ধূসর রঙের হয়ে যাবে এই ডিসচার্জ গুলো। তো এই যে ডিসচার্জ আছে কিন্তু ব্যথা নেই, ডিসচার্জ আছে কিন্তু ব্যথা নেই, হ্যাঁ, ইভেন দেখা যাচ্ছে যে প্রস্রাব করতে গরম লাগা অনুভূতি এগুলোও কিন্তু নেই। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে হ্যানিম্যান বলেছেন যে গ্লিট, হ্যানিম্যান বলেছেন গ্লিট। এবং গনোরিয়ার জীবাণু রোগী যারা প্র্যাকটিক্যালি দেখার সৌভাগ্য হয়েছে, সবসময় কিন্তু তার ব্যথা কিন্তু থাকে না। আর ব্যথা না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কনফিউজ যে গনোরিয়া তো ইনফ্লামেশন হবে, হাইলি ইনফেকশিয়াস ডিজিজ, তো অনেক তো ব্যথা থাকার কথা না। যখন এটা বিশেষ করে সেকেন্ডারি স্টেজে যাবে তখন কিন্তু এখানে ব্যথা নাও থাকতে পারে, এবং আমার এরকম রোগী দেখার এক্সপেরিয়েন্স আছে, অনেকেরই আছে। এটাই তো বিষয় হচ্ছে যদি ট্রিটমেন্ট আমরা এই অবস্থায় যদি পেশেন্ট নেগলেক্ট করে কোনো একটা ওষুধ সামান্য, ওই যে দেখা যাচ্ছে কালকে আমার কাছে একটা রোগী আসছে হামদর্দের অ্যালকোলি নিয়ে, তো অ্যালকোলি খায় বা আদার্স কিছু খায়, যে প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, প্রপার ট্রিটমেন্ট যদি এই রোগীটা না হয়, তাহলে আস্তে আস্তে করে এটা খুবই খারাপ দিকে চলে যাবে। এবং খারাপ দিকে গিয়ে আমরা যে বলেছি যে স্কার টিস্যু ডেভেলপ করা, এবং স্কার টিস্যু ডেভেলপ করার মাধ্যমে তার দেখা যাচ্ছে ইউরেথ্রার মধ্যে একটা স্ট্রাকচার ডেভেলপ করবে। স্ট্রাকচার, ইউরেথ্রাল স্ট্রাকচার কি? ইউরেথ্রাল স্ট্রাকচার হচ্ছে প্রস্রাবের যে রাস্তাটা, ইউরেথ্রাটা এটা চিকন হয়ে যাবে, প্রস্রাব আসবে না, আসতে মানে দেখা যাচ্ছে অসুবিধা হবে, অনেক কষ্ট হবে, এখানে তার প্রস্রাব করতে কষ্ট হবে, এটাকে ডাইসুরিয়া বলে, ডাইসুরিয়া, প্রস্রাব করতে কষ্ট হবে। তারপর দেখা যাচ্ছে তার প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরিনারি ব্লাডার, কিডনি এগুলো কিন্তু আক্রান্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে ডক্টর জারের এক বিষয় এখানে আমি দেখেছি, আমি একটা বই পড়েছিলাম, সেখানে ডক্টর জার বলেছেন গ্লিট ইজ জেনারেলি নাথিং মোর দেন এ সিম্পটম অফ থিকনেস অফ দ্য মিউকাস লাইনিং হুইচ হ্যাজ বিন অকেশনড বাই দিস ডিসঅর্ডার। মূল কথা একটা, জার বলেছেন, জারকে আপনারা জার সম্পর্কে অনেকে দেখা যাচ্ছে জার চিনেন না। জার হচ্ছে একজন বিখ্যাত একজন ডক্টর, যিনি হ্যানিম্যানের সমসাময়িক কালের, হ্যানিম্যান যত সম্ভব উনি 1875 উনি মারা গিয়েছেন, এবং হ্যানিম্যানের সময়ে হ্যানিম্যানকে সার্বিক অনেক সহযোগিতা করেছেন টোটাল এই হোমিওপ্যাথির জন্য। এই জন্য উনি বলেছেন যে জাস্ট মিউকাস মেমব্রেনের যে মিউকাস মেমব্রেন হচ্ছে ইউরেথ্রার যে ভিতরের দিকের যে জাস্ট পাতলা যেই আবরণটা, জাস্ট ইউরেথ্রার ভিতরের দিকটা যে লুমেন মিউকাস লাইনিং, তো এই লাইনিং এ দেখা যাচ্ছে দুর্বলতা। এবং কেন সেটা বলেছি যে ইনফেকশনের কারণে বারবার টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে, এই প্রবলেম। এটা বলবো না, এখন আমরা মেডিসিন নিয়ে আজকে আলোচনা করতে পারবো না। আচ্ছা, এরপরে বিষয় দেখেন বেলানোরিয়া বা বেলেনাইটিস। বেলেনাইটিস কি দেখেন, পাশে আমি একটা ছবি ইউজ করেছি, আপনারা একটু ভিজিবল মানে আপনাদেরকে দেখার জন্য এবং সহজে বেলেনাইটিস কি, এটা হচ্ছে আমাদের যে পেনিস আছে
পুরুষের লিঙ্গ আছে, সেই লিঙ্গের জাস্ট গ্ল্যান্স, গ্ল্যান্স বলে অংশটাকে, একদম প্রথম অংশটাকে, সেই প্রথম অংশটা ছবিতে আপনারা বুঝতে পারছেন যে এখানে দেখা যাচ্ছে সিক্রেশন, কিছু ডিসচার্জ হবে এবং সেটা পুজের মতো কিছু হবে এবং এখানে ইনফ্লামেশন হবে এবং চামড়াগুলো উঠে যাবে, কিছুটা খুশকি হবে, ইনফ্লামেশন হবে, পুজ আসবে। এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে বেলেনাইটিস। এবং বেলেনাইটিস হওয়ার জন্য প্রধানতম কারণ, প্রিন্সিপাল কারণ হচ্ছে গনোরিয়া, সাথে ইউরেথ্রাল ডিসচার্জ থাকবে। আচ্ছা, দেন হচ্ছে গনোরিয়াল অ্যাক্সেসরি এফেকশন। আরো কিছু লক্ষণ এখানে দেখা যায়, এগুলো একটু আমরা একটু ক্লিয়ার করতে চাই। পেইনফুল ইরেকশন, গনোরি কমন একটা বিষয়। পেইনফুল ইরেকশন রোগী আপনারা পেয়েছেন কিনা, আমি পেয়েছি। পেইনফুল ইরেকশন, এটার জন্য মেডিসিন বলেছে ক্যান্থারিস ক্যাপসিকাম, এটা না, এটা আমি এখানে মেডিসিন নিয়ে নেক্সট আলোচনা করব। তো পেইন ইরেকশন এটা অ্যাক্সেসরি মানে সিম্পটম গনোরিয়ার সাথে। তার যখন দেখা যাচ্ছে এই গনোরিয়া তার এই যে ফর্মিকেশন, চুলকানো, বিভিন্ন রকম অসুবিধার কারণে যে একটা ইরিটেশন হবে, ইরিটেশনের কারণে তার ইরেকশন হয়ে যাবে। ইরেকশন মানে তার পেনিস উত্তেজিত হয়ে যাবে এবং উত্তেজনার সাথে কিন্তু প্রচুর ব্যথা থাকে। এই উত্তেজনা যেহেতু তার অবস্থা ডেভেলপ করবে, সেটা হচ্ছে সিরিয়েসিস। আমরা জানি না সিরিয়েসিস কি। সেটিরিয়েসিস এবং নিম্ফোমেনিয়া দুইটা টার্ম আমি একটু ক্লিয়ার করে দিই। সেটিরিয়েসিস হচ্ছে পুরুষের অধিক যৌন উত্তেজনা, সেটা অধিক মানে যৌন উত্তেজনা না, যৌন আকাঙ্ক্ষা। উত্তেজনা থাকতেও পারে, উত্তেজনা নাও থাকতে পারে, কিন্তু তার অতিরিক্ত ইনসেটিয়েবল ডিজায়ার ফর কানেকশন, অতিরিক্ত অনেক বেশি যৌন আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সেটিরিয়াসিস। এটা যদি পুরুষের ক্ষেত্রে হয় সেটিরিয়াসিস, এবং মহিলাদের ক্ষেত্রে হলে এই টার্মটার নাম হচ্ছে নিম্ফোমেনিয়া। নিম্ফোমেনিয়া আপনারা হয়তো অনেকেই পরিচিত, নিম্ফোমেনিয়া। আমি আবারও বললাম, এটা এখানে আমি উল্লেখ করি নাই। এরপরে দেখেন এই রোগীটার একটা সময় গিয়ে একটা অবস্থা ডেভেলপ করবে প্রিএপিজম। প্রিএপিজম কি? প্রিএপিজম হচ্ছে তার যে সময় উত্তেজিত থাকে এবং সেই উত্তেজনা স্থায়ীভাবে তার উত্তেজনা দেখা যাবে এবং এই ধরনের রোগী আসতে পারে। প্রিএপিজমের রোগী কন্টিনিউ উত্তেজিত অবস্থা। তো এই যে মানে ইরেকশন, কন্টিনিউয়াস ইরেকশন বা পার্মানেন্ট ইরেকশন, সেটাই হচ্ছে প্রিএপিজম। এটা গনোরিয়ার অ্যাক্সেসরি এফেকশন। এরপর আরেকটি বিষয় হচ্ছে কর্ডি। দেখেন কর্ডি কি? কর্ডি হচ্ছে আমাদের কাছে বলে আমার বাঁকা হয়ে গেছে, একদিকে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এইচ এর দিকটা হয়ে যেতে পারে, হচ্ছে কর্ডি। কর্ডি আমি এগুলোর ছবি ইউজ করি নাই, কিন্তু আপনারা বুঝে নেন। আমি আর সবাই অবশ্যই ম্যাচিউর, সবাই বুঝতে পারছেন আশা করি। এরপর হচ্ছে হিমোরেজ ফ্রম দ্য ইউরেথ্রা, এটা আমরা বলে ফেলছি অলরেডি। হিমোরেজ অতিরিক্ত রক্ত বের হবে, অতিরিক্ত রক্তক্ষরণ হবে, প্রস্রাবের নালী দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হবে। ইনফ্লামেশন অফ কাউপার্স গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ড কি? কাউপার্স গ্ল্যান্ড, এই কাউপার্স গ্ল্যান্ড হচ্ছে আমাদের যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রার মধ্যে এক ধরনের গ্ল্যান্ড আছে। ইউরেথ্রা মানে প্রস্রাবের নালীর মধ্যে এক ধরনের গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলোর নাম হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড। এই কাউপার্স গ্ল্যান্ডেও তার দেখা যাচ্ছে ইনফ্লামেশন দেখা দিবে এবং এই ইনফ্লামেশনের জন্য দেখা যাচ্ছে প্রস্রাবের যে লিঙ্গের আশপাশে, পেনিসের আশপাশের অংশ, এটাকে পেরিনিয়াম বলে, এই পেরিনিয়ামে ব্যথা এবং সোয়েলিং দেখা দিবে। এরপর হচ্ছে প্রোস্টেটাইটিস। এটা আমরা বুঝি যে প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে, এটাতেও তার প্রদাহ দেখা দিবে এবং ডাইসুরিয়া আমরা বলেছি যে প্রস্রাব করতে অধিক কষ্ট হবে। প্লুরাইটাস গ্ল্যান্ডিস, এটাও আমরা বলেছি যে আপনার প্রস্রাবের যে বিশেষ করে লিঙ্গ আছে, পেনিস আছে, পেনিসের যে গ্ল্যান্ডসটা এর মধ্যে দেখা দিবে, এটাকে বলা হচ্ছে প্লুরাইটাস গ্ল্যান্ডিস। এগুলো হচ্ছে গনোরিয়ার সাথে কিছু অ্যাক্সেসরি এফেকশন, অ্যাক্সেসরি সিম্পটম। আরো কিছু অ্যাক্সেসরি সিম্পটম দেখা দিবে, আরো কিছু অ্যাক্সেসরি সিম্পটম দেখা দিবে। তার মধ্যে ফাইমোসিস। এই ফাইমোসিসটা আসলে কিন্তু ফাইমোসিস
ফাইমোসিস কি? ফাইমোসিস হচ্ছে, আপনি দেখেন ফাইমোসিসের একটা ছবি আছে, আপনারা ছবিটা দেখেন আর আমার কথা শুনেন। ফাইমোসিস হচ্ছে এই যে প্রথম যে চামড়া আছে যেটা ফুল স্কিন, দেখা যাচ্ছে এই রোগীটা ভালো ছিল, কিন্তু গনোরিয়ার ইনফেকশনের পরে এটা মুসলমানদের আমরা তো যেহেতু খতনা করি, সার্কামসিশন করি, তো এটা আমাদের জন্য এটা প্রযোজ্য না, যারা সার্কামসিশন করে না তাদের জন্য। এই যে ফোর স্কিনটা আছে, এই ফোর স্কিনটা দেখেন কনস্ট্রিক্ট হয়ে গিয়েছে, সংকুচিত হয়ে গিয়েছে, ফোর স্কিনটার উপরে। তো এই অবস্থাও ডেভেলপ হয়, এটা হলো ফাইমোসিস। এবং এই ধরনের ফাইমোসিসের রোগী কিন্তু আমার দেখা যাচ্ছে অ্যাডাল্ট আমাদের কাছে কম আসে, বয়স্ক মানুষ আমাদের কাছে কমই আসে, বাচ্চা আসে ফোর স্কিনের রোগী এবং ফাইমোসিসের রোগী। একই একই প্যারাফাইমোসিস। প্যারাফাইমোসিস কি? আপনি তার পরের ছবিটা দেখেন, আমরা যারা সার্কামসিশন করি, খাতনা করি, মুসলমানদের ক্ষেত্রে এরকমও হতে পারে। যারা দেখা যাচ্ছে খাতনা করে না, তাদের ফোরস্কিনটা উপরের দিকে সংকুচিত হয়ে এসে এই অবস্থাতে কি সমস্যা হয় দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে দেখেন ফোরস্কিনটা কেমন ব্যান্ডিং হয়ে গেছে, একটা চাপ প্রয়োগ করতেছে পেনিসের জাস্ট গ্ল্যান্সের মধ্যে। এই যে চাপ প্রয়োগের মাধ্যমে তার দেখা যাচ্ছে পেনিসের গ্ল্যান্স বা বাকি অংশটুকু কিন্তু রক্ত সাপ্লাই কিন্তু ঠিকভাবে পাচ্ছে না। এইভাবে এই প্যারাফাইমোসিস যদি অনেকদিন কন্টিনিউ করে, তাহলে এই রোগীটার কিন্তু পেনিসে গ্যাংগ্রিন হয়ে যাবে, তার কিন্তু এখানে কোষগুলো ড্যামেজ হয়ে যাবে। তো ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস এগুলো হচ্ছে সিস্টাইটিস। আমরা সিস্টাইটিস সম্পর্কে জানি, আমাদের শ্রদ্ধেয় আমার বড় ভাই জাহাঙ্গীর স্যার, উনি সিস্টাইটিস নিয়ে অনেকবার আমাদের যে ইউটিউবে পড়িয়েছেন বা আদার্স আমাদের ওই যে ডিজিজ গুলো পড়িয়েছেন, সিস্টাইটিসের কথা অনেক বলেছেন। সিস্টাইটিস মানে হচ্ছে ব্লাডার, আমাদের যে প্রস্রাবের থলি আছে সেই প্রস্রাবের থলির প্রদাহ। আরেকটি জিনিস দেখেন, ইপিডিডাইমাইটিস। ইপিডিডাইমাইটিস কি? ইপিডিডাইমাইটিস হচ্ছে আমাদের যে টেস্ট আছে, অন্ডকোষ আছে, অন্ডকোষ থেকে এর মাধ্যমে যায়। তো এই নালীটার নাম হচ্ছে ইপিডিডাইমিস। যখন এটাতে ইনফ্লামেশন হয় তখন ইপিডিডাইমাইটিস হয়। আচ্ছা, এখন ইপিডিডাইমাইটিসের একটা কথা আমি সাথে বলে নিই। যদি কোনো রোগীর ইপিডিডাইমাইটিস হয় এবং এই রোগীটা বারবার, ওই যে আমরা বলেছি ফ্যালোপিয়ান টিউবে আপনার বিশেষ করে ওভারি থেকে ইউটেরাস পর্যন্ত যে নালীটা আসছে, সেই নালীর মধ্যে ইনফ্লামেশন বারবার হলে এবং ইনফ্লামেশনটা ওইখান থেকে ভালো হয়ে গেলে কি হয়, স্কার টিস্যু ডেভেলপ করে। এই আপনার ইপিডিডাইমাইটিসের জন্য কিন্তু ইপিডিডাইমিসের মধ্যে স্কার টিস্যু ডেভেলপ করার কারণে এই রিটার কিডনি কমপ্লিটলি ব্লক হয়ে যাবে। আর ব্লক হয়ে গেলে তার টেস্টিস থেকে যে স্পাম তৈরি হচ্ছে, এটা কিন্তু তার কিন্তু আর মানে আসতে পারবে না। আর এটা না আসতে পারে, তার যে সেমিনাল যে ফ্লুইড বা ইজাকুলেশনের সংক্রান্ত থাকবে না, যার ফলে কমপ্লিটলি এই রোগীটা বন্ধ্যাত্ব স্টেডি ডেভেলপ করবে। যেভাবে একজন পুরুষের মহিলাদের ডেভেলপ করতেছে আমি বলছি, একইভাবে মহিলাদেরও পুরুষেরও স্টেডিটি এভাবে ডেভেলপ করবে। এরপর আমরা স্ট্রাকচার বলে ফেলেছি। একটি বিষয় হচ্ছে ভেনারেল রিউমেটিজম। ভেনারেল রিউমেটিজম হচ্ছে এই যে ব্যথা, ঠিক আছে, ব্যথার পেশেন্টরা, এইটার পেশেন্টের সাথে কিন্তু সাইটোসিস মায়াজমের সম্পর্ক, যে যদি কোনোভাবে আচ্ছা এখানে কথা বলে ফেলি, যদি এই যে মনে করেন গনোরিয়া একটা রোগীর হলো, এই গনোরিয়াল ডিসচার্জটা কোনো আনন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে যদি সাপ্রেস করা হয়, দেখা যাচ্ছে আপনি ছিলেন যে যেই মেডিকেশন গুলো যেগুলো এলোপ্যাথিতে আছে, এগুলো হলো চাপ পড়ে যাওয়ার কারণে কি সমস্যা হবে আমরা জানি, যে পেশেন্ট সাময়িকভাবে ভালো অনুভব করলেও তার ভিতরে একটা মায়াজম ডেভেলপ করবে, সেটা হচ্ছে সাইটোসিস মায়াজম। আর রিউমেটিজমটা হচ্ছে সাইটোসিস মায়াজমেরই একটি বিষয়। অস্টিওআর্থ্রাইটিস হয়, যদিও সেটা সিফিলিটিক, রিউমেটিজম সাইটোসিস মায়াজমের। আচ্ছা, রিউমেটিজমটা দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে তার গনোরিয়া আছে, অথবা দেখা যাচ্ছে গনোরিয়া ট্রিটমেন্টটা প্রপারলি করা হয়, তাহলেও হতে পারে। গনোরিয়াল ডিসচার্জ মানে সিম্পটম আছে, এই অবস্থায় রিউমেটিজম, সিম্পটম নাই এই অবস্থায় মানে ডিসচার্জ বা রিউমেটিজম থাকতে। গনোরিয়া আদার ইন দ্য বডি, এখানে কিছু বলি গনোরিয়া। এতক্ষণ ইউরোজেনিটাল নারী বা
বা যৌনায় আর যে অঙ্গগুলো আছে এগুলো নিয়ে আমরা বলেছি, কিন্তু এটা এছাড়া অন্য কোথাও হয় না? হয়, রেকটামে হয়। কিভাবে হয় আমরা বলেছি, রেকটামে কিভাবে হয়? দুই ভাবে হয়। একটা হচ্ছে যদি অ্যানাল সেক্স করা হয় তাহলে হয়, যদি আর আরেকটি হচ্ছে যদি বাচ্চা ডেলিভারির সময় মায়ের শরীর থেকে, মায়ের ভেজাইনা বা ইউটেরাস থেকে যদি ওই যে গনোরিয়ার পুজ বা ডিসচার্জ যদি বাচ্চার রেকটামের মধ্যে অ্যানাস বা বায়ুপথে যদি লাগে তাহলেও হয়, আর ইন্টারকোর্সের মাধ্যমে হয়, বিশেষ করে অ্যানাল ইন্টারকোর্স। তাহলে এখানে কি কি লক্ষণ দেখা যায় সংক্ষেপে বলি। চুলকানি থাকবে, অ্যানাল ইচিং, পাস লাইক ডিসচার্জ, পুজের মতো ডিসচার্জ থাকবে রেকটাম থেকে, এবং হচ্ছে শেষের দিকে দেখা যাচ্ছে ব্রাইট রেড, একদম তাজা রক্ত যাবে, টয়লেটে গেলে তার তাজা রক্ত যাবে, ইভেন টিস্যুর মধ্যে তাজা রক্ত লাগতে পারে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে অনেক সময় পেশেন্টটা যদি তার স্ট্রেন করতে হয়, স্ট্রেন কি, যদি তার কোষ্ঠকাঠিন্য থাকে, একটু চাপ দিয়ে যদি তার বাথরুম করতে হয়, তাহলে তার তখন একটা দুইটা ফোঁটা করে রক্ত বাথরুমের সাথে দেখা যেতে পারে। যদি হিস্ট্রি থাকে অ্যানাল সেক্সের, তাহলে আমরা ধারণা করব প্রথমেই যে গনোরিয়া। আর যদি হিস্ট্রি না থাকে তাহলে আমরা ধারণা করতে পারি এই রোগীটার ফিশার আছে, অ্যানাল ফিশার, অথবা অথবা কি পাইলস। পাইলস যদিও হচ্ছে আচ্ছা, এটা যদি আমি এগুলো বলে আবার অন্যদিকে নিয়ে জানাই, একটা একটা কথা শুধু বলে দিই। অ্যানাল ফিশার হচ্ছে দেখা যাবে ব্লাড স্টেন, টয়লেটের সাথে, বাথরুমের সাথে, পায়খানার সাথে একটা রক্তের ফোঁটা, দুই চারটা করে ফোঁটা। কিন্তু পাইলস হলে দেখা যাচ্ছে জাস্ট ফিনকি দিয়ে রক্ত, মুরগি জবাই করে দিলে যেরকম ফোঁটা ফোঁটা টপ টপ করে, অথবা দেখা যাচ্ছে মানে অনেক রক্ত একসাথে বের হয়ে গেলে, মানে মুরগি জবাই করে দিলে যেরকম ওই রকম পাইলসের রক্ত আর হচ্ছে ফিশারের রক্তের মধ্যে পার্থক্য। আচ্ছা, যাই হোক, আমরা বলেছি যদি তার হিস্ট্রি থাকে আর এরকম লক্ষণ থাকে তাহলে আমরা এই রোগীটার ক্ষেত্রে বলবো যে এটা গনোরিয়া, গনোরিয়ার পেশেন্ট আমরা চিন্তা করব। আমি একটু আপনাদের একটু কোঅপারেশন চাচ্ছি। সুমাইয়া ম্যাডাম, আমাকে শোনা যাচ্ছে? এখন আলোচনাগুলো আপনারা বুঝতে পারবেন, যেগুলো যেহেতু এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলে ফেলছি। আইজ চোখের মধ্যে, এবং চোখের মধ্যে কেন কিভাবে হবে সেটা আমরা বলেছি, যে চোখের মধ্যে যদি হাত দিয়ে যদি আপনার বিশেষ করে গনোরিয়ার জীবাণু যদি হাতে লাগে আর সেই হাত যদি চোখে লাগে তাহলেও আসতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীর চোখের মধ্যে ব্যথা হবে, তার লাইট সেন্সিটিভিটি, আলোর দিকে তাকাতে পারবে না, এবং পুজ দেখা দিবে। তারপর হচ্ছে থ্রোট, গলার মধ্যে কি কি লক্ষণ দেখা দিবে এবং গলার মধ্যে কিভাবে যাবে সেটাও আমি বলেছি। আচ্ছা, একটা বিষয় মনে আসছে, যে কোনো ভাবেই হোক সেটাও আমি একটু আপনাদেরকে একটু বলে দিই। সেটা হলো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে একটা গনোরিয়ার পেশেন্ট, বাট কোনোভাবে তার পেনিস যদি সুস্থ মানুষের মুখে কোনোভাবে লাগে, ঠিক আছে, আর সেই ডিসচার্জটা যদি লাগে তাহলে কিন্তু তার মুখে এবং হচ্ছে থ্রোটে এই গনোরিয়ার জীবাণু চলে আসবে এবং হচ্ছে তার সমস্যা দেখা দিবে, এখানে ইনফেকশন দেখা দিবে, তার সোর থ্রোট, গলায় ঘা, ক্ষত দেখা দিবে, এবং হচ্ছে লিম্ফ নোড গুলো ফুলে যাবে, ঘাড়ের লিম্ফ নোড গুলো ফুলে যাবে। এরপরে জয়েন্টের কথা বলেছিলাম, সেপটিক আর্থ্রাইটিস। আচ্ছা, জয়েন্টের কথা আমরা বলেছি। একটু গনোরিয়া, যদিও আমরা এগুলো বলে ফেলছি, আমি আবার একটু বলে দিচ্ছি। লং টার্ম ইফেক্ট, যদি গনোরিয়ার ট্রিটমেন্ট করা না হয় তাহলে আমাদের দীর্ঘমেয়াদী কি কি সমস্যা হতে পারে। গনোরিয়ার ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে দীর্ঘমেয়াদী কি কি সমস্যা আমাদের হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট করা না হলে মহিলাদের ক্ষেত্রে বলি, প্রথমত তা হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ডেভেলপ করবে, যেহেতু তার ইউটেরাসে, জরায়ুতে বারবার হচ্ছে আপনার ইনফেকশন হচ্ছে, তাহলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলে এটাকে আমরা, পেলভিস বলে আমরা জানি। পেলভিসের মধ্যে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে আমরা বলবো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের অনেকগুলো লক্ষণ আছে, তো আমি সেটা নিয়ে বেশি না বলি। এবং এখানে একটি জিনিস বলা হয় নাই, সেটা আমরা ইনফার্টিলিটির কথা বলেছি, বন্ধ্যাত্বের কথা বলেছি, তারপর হচ্ছে তলপেটে ব্যথা। হ্যাঁ, তলপেটে ব্যথা নিয়ে রোগী আসবে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের একটা কমন লক্ষণ, বিশেষ করে রোগী এসে বলবে যে আমার তলপেটে ব্যথা হয়। আরেকটি বিষয় হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি
একটোপিক প্রেগন্যান্সি কি? তো একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে তার আমরা যে টিউবের কথা বলেছিলাম, যে ডিম্বাশয় এবং হচ্ছে জরায়ু দুইটার মধ্যে যে টিউবটা মেইনলি সংযোগ স্থাপন করে ডিমটাকে ডিম্বাশয় থেকে জরায়ুতে আসার জন্য, সেই নালীর মধ্যে যদি কোনোভাবে মানে দেখা যাচ্ছে আপনার ডিমটা আসার কথা হচ্ছে ইউটাসে, জরায়ুতে, মানে ডিম বিশেষ করে আমি আপনাকে বলি, প্রথম যদি মানে পুরুষের শরীর থেকে স্পার্ম যায়, শুক্র যায়, আর মহিলাদের শরীর থেকে যদি ডিম্ব যায়, দুইটা একত্রে যদি মিলিত হয় এবং সে মিলিত হয় মেইনলি ফেলোপিয়ান টিউবে, ওই যে টিউবের মধ্যে, ওইখান থেকে হচ্ছে জাইগোট ফর্ম হয় মেইনলি জরায়ুতে। তো দেখা যাচ্ছে ওই টিউবের মধ্যে থেকে গেল, তাহলে এই টিউবের মধ্যে যেহেতু তার মানে জাইগোট মানে হচ্ছে স্পার্ম এবং ওভাম দুইটা একসাথে মিলিত হয়ে যে অবস্থা তৈরি হলো, সেটাকে বলছে জাইগোট। এবং সেই জাইগোটটা যদি ফেলোপিয়ান টিউবের মধ্যে হয়, তাহলে এখানে তার পর্যাপ্ত জায়গা নেই বড় হওয়ার জন্য। তো কথা হচ্ছে এই অনেক সময় আপনার বিশেষ করে গনোরিয়ার পেশেন্ট লেট স্টেজে যদি ট্রিটমেন্ট না করে, তাহলে তার একটোপিক প্রেগন্যান্সি দেখা দিতে পারে, এবং এটাকে বলা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। আর যার একটোপিক প্রেগন্যান্সি যদি ডেভেলপ করে, বিশেষ করে জরায়ু ছাড়া অন্য যে কোথাও যদি তার প্রেগন্যান্সিটা মানে তার বাচ্চাটা যদি থাকে, তাহলে এটা লাইফ থ্রেটেনিং। এটা দ্রুত যদি এটাকে মানে ট্রিটমেন্ট করা না হয়, তাহলে এই পেশেন্টের অবস্থা খারাপ হবে। এরপর আমরা বলেছি যে মিসক্যারেজের কথা বলেছি, এবং প্রিম্যাচিউর লেবার আরেকটি বিষয় আসছে। প্রিম্যাচিউর লেবার নির্দিষ্ট টাইমের আগে, তার যদি আমরা জানি 40 সপ্তাহ পর্যন্ত একটা বাচ্চা থাকবে, তার গ্রোথের জন্য সময় লাগবে, তার আগে বাচ্চাটা যদি ডেলিভারি হয়ে যায়, বিশেষ করে প্রিম্যাচিউর লেবার একটা ডেফিনেশন আছে, আমি শেষে বলবো এটা। আচ্ছা, ইনফার্টিলিটি অফ মেন, ইনফার্টিলিটি অফ ওমেন, এগুলো আমরা বলে ফেলছি। যাই হোক, ওভারঅল আমাদের এই বিশেষ আবার কমপ্লিকেশনস অফ বেবির কমপ্লিকেশন দেখা দিবে, লং টার্ম ইফেক্ট গুলো এগুলোই মেইনলি। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদের জন্য। মানে কন্ট্যাক্টের জন্য অবশ্যই কন্ডম ইউজ করতে হবে। যদি ইমপিউরড অবস্থা, যদিও আমরা এটাকে কি করবো, আমরা তো এটাকে প্রমোট করি না, তারপরেও বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে এজ এ ডক্টর। লিমিট ইউর নাম্বার অফ সেক্স পার্টনার, সেক্ষেত্রে হচ্ছে এখানে বলছে যে মনোগেমাস রিলেশনশিপ, একজনের সাথে সম্পর্ক রাখার কথা। এটা কিন্তু এই যে কথাটা দেখেন, এটা কিন্তু আমাদের রিলিজিয়াস কিন্তু একটা মানে বিষয় আছে, যে আমাদের কোনো ধর্মই কিন্তু বলে না যে এরকম মানে আপনার অনেকের সাথে আসার জন্য, মানে সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সকল ধর্মই কিন্তু সিঙ্গেল পার্টনারের কথা বলে। ঠিক আছে, তো সেই জায়গাটাই কিন্তু মনোগেমাস রিলেশনশিপ একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের টেক্সট বুক গুলো, গাইডলাইন গুলো এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যে রেগুলেটরি বডি গুলো আছে, বিশেষ করে WHO, আবার কানেকশন চলে গিয়েছে, জি স্ক্রিন চলে গিয়েছে, আমি এমনি বললি আর কাইন্ডলি শুনেন, কি করবো আর। ইউর নাম্বার অফ সেক্স পার্টনার, এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। দেন হচ্ছে যার সাথে ইন্টারকোর্স করা হবে সে সুস্থ এই সব সমস্যা থেকে, এটা মানে কনফার্ম হওয়া, এটা একটা বিষয়। দেন হচ্ছে তারপর একটা হচ্ছে রেগুলার গনোরিয়ার একটা টেস্ট করা, স্ক্রিনিং করা, এগুলোই হচ্ছে মেইন। আমরা এইভাবে করে এটাকে প্রিভেন্ট করতে পারি। আরো কিছু বিষয় আছে, আমি সেটাও একটু বলে ফেলি। আমরা আমাদের এজ এ ডক্টর বলবো, এটা নট অনলি ডক্টর, এটা আমাদের সোসাইটির জন্য আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটি থেকে আমরা যারা আমাদের সমাজ চালায়, তারা সহ শুরু করে সবার জন্য একটা রেসপন্সিবিলিটি হচ্ছে এই ডিজিজ গুলো যাতে যেখানে যেখানে বেশি ছড়ায় ওই জায়গাগুলোতে আমরা ইন্টারফেয়ার করা, বিশেষ করে রিহেবিলিটেশন অফ কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স, যারা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স প্রস্টিটিউট আছে, তাদের একটা ব্যবস্থা করে দেওয়া, তাদের খাওয়া পড়া, এসব বিষয়গুলো আছে। প্রভিশন অফ রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে ম্যারেজ কাউন্সিল। একটা বিষয় হচ্ছে
অনেকে বিয়ে করতে চায় না, আমরা বলেছি অনেকে বিয়ে করতে চায় না, বিভিন্ন কারণে বিয়ে করতে চায় না। তো তাদেরকে বিয়ের জন্য কাউন্সেলিং করা। তারপর হচ্ছে অনেক সময় সেক্সুয়ালি স্টিমুলেটিং লিটারেচার আছে, অনেক বই পুস্তক অনেকে পড়ে এবং অনেক পর্নোগ্রাফি দেখে। তো এগুলোর কারণে দেখা যাচ্ছে এই কাজগুলো আমাদের সমাজে আনন্যাচারাল বেশি হয়। একজন বিয়ে করে ফেললে সে কিন্তু এগুলোর প্রতি অত তার থাকে না, আক্রোশ কমে যায় বা ইচ্ছা কমে যায়, যদি সে ভালো মানে অনেকটাই কমে যায় আর কি। কিছু মানুষ তো থাকবেই সব সময় এগুলোর জন্য। তো বিষয় হচ্ছে এজ এ ডক্টর আমাদের কাছে অনেক রোগী কিন্তু আসে বিয়ে করে নাই। আমি যে কত মানে এরকম দেখি, এবং সবাই আমার মনে হয় দেখে, যে দেখা যাচ্ছে বিয়ে করে নাই অথচ এই ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসছে। তো এই যে অবস্থা, এই অবস্থায় তাকে একটু কাউন্সেলিং করানো, এটা আমাদের এজ এ ডক্টর, আমাদের সোসাইটির প্রতি আমাদের একটা গ্রেটার একটা রেসপন্সিবিলিটি, যে আমাদের দায়িত্ব আমরা তাকে কাউন্সেলিং করা। যে এই বিষয়টা অনেক সময় দেখা যাচ্ছে যদি বাবা মাকে বলা যায়, তাকে একটু বোঝানো, মানে ওভারঅল সোসাইটির প্রতি আমাদের এজ এ ডক্টর আমাদের অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। তার মধ্যে আমরা এজ এ ডক্টর আমাদের কাউন্সিলিং করাটা খুবই ইজি, আমরা সেই জিনিসটা করা। পাশাপাশি হচ্ছে যেই কাজগুলোর মাধ্যমে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি সেটা আমরা পেশেন্টকে বলে দেওয়া। আচ্ছা, ল্যাবরেটরি টেস্ট, কি কি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো? তো একটা হচ্ছে ইউরেথ্রাল, যে আপনার হচ্ছে পুজ যেটা থাকে, পাস, এই পাসটার গ্রাম স্টেনিং করার মাধ্যমে, গ্রাম স্টেন একটা টেস্ট। আমরা যদি রোগীদেরকে দেখি এইরকম অবস্থা এবং আরেকটু কনফার্ম হতে চাই, তাহলে আমরা কি করব? আমরা পেশেন্টকে ইউরেথ্রাল পাস ফর স্মিয়ার ফর গ্রাম স্টেন এটা লিখে দেব, গ্রাম স্টেন। এবং MECS, ME কি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আর CS কি কালচার সেন্সিটিভিটি। তো এই টেস্টের মাধ্যমে মেইনলি হচ্ছে গনোরিয়ার জীবাণু আছে কিনা, এবং সেটা গ্রাম কোন কোন গনোরিয়া, গ্রাম স্টেনিং এর মাধ্যমে মেইনলি হচ্ছে কোন গনোরিয়া মানে কোন জীবাণু আছে, ব্যাকটেরিয়াটা কোন ব্যাকটেরিয়া আছে এটা মেইনলি দেখার জন্য আমরা যদি এই টেস্টটা লিখে দিই, তাহলে প্রাইমারি টেস্ট এর মাধ্যমে এই পেশেন্টটা টেস্ট করে নিয়ে আসবে। এছাড়া দেখা যাচ্ছে তার যদি প্রোস্টেটে কমপ্লিকেশন হয়, তাহলে প্রোস্টেটিক পাস নিতে হবে, প্রোস্টেট থেকে পাস নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কনফার্মেশন, একটা কনফার্মেটরি টেস্ট আছে, কনফার্মেটরি টেস্ট, সেটা হচ্ছে NAAT। NAAT এটা যদি আমরা দেখি যে আদার্স টেস্টগুলো পজিটিভ, এটা একটু অনেক ব্যয়বহুল, তো সেক্ষেত্রে হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, NAAT, এই টেস্টটা দিয়ে আমরা কনফার্ম হতে পারি। এরপরে আমরা যাব হচ্ছে, এরপর হলো আমরা একটা বিষয় বলবো। ম্যাডাম আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি জি। ডিফারেন্স বিটুইন সিফিলিস এন্ড গনোরিয়া, এটা জাস্ট হচ্ছে আমরা এক কথায় আমরা সিফিলিস আর গনোরিয়া নিয়ে অনেকের একটা তালগু পাকিয়ে ফেলতে পারেন, যারা নতুন আছেন তাদের জন্য আমি জাস্ট এক কথায় আমরা কিভাবে বুঝতে পারবো যে এই পেশেন্টটা সিফিলিস হয়েছে না গনোরিয়া হয়েছে, রোগীর লক্ষণ দেখে আমরা কিভাবে বুঝতে পারবো। তো সিফিলিস আমরা জানি সিফিলিসের জীবাণুটা সম্পূর্ণই আলাদা, এবং এটাও ব্যাকটেরিয়া, ট্রিপোনেমা প্যালিডাম। আর গনোরিয়ার জীবাণু হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া, এটা জীবাণুই সম্পূর্ণ আলাদা। আর দুইটার যে মোড অফ ট্রান্সমিশন, মানে কিভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, দুইটার একই মোড অফ ট্রান্সমিশনটা একই, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাওয়ার প্রসিডিউর এটা একই। আর এরপরে হচ্ছে গনোরিয়া, আমরা সিফিলিস যখন পড়েছি, আমরা পড়েছি সিফিলিসের 4টা স্টেজের কথা পড়েছি, প্রাইমারি, সেকেন্ডারি, লেটেন্ট এন্ড টারশিয়ারি, এই ধরনের 4টা স্টেজ পড়েছি। এবং আমরা যত মডার্ন বই পড়বো প্রত্যেকটাতে এই 4টা স্টেজের কথা বলা হয়েছে। আর গনোরিয়ার ক্ষেত্রে হচ্ছে এরকম কোনো স্টেজ নেই, তবে প্রাইমারি আর সেকেন্ডারি স্টেজের কথা বলা হয়েছে আমাদের শ্রদ্ধেয় হ্যানিম্যান স্যারের লেসার রাইটিং এ, এবং এটার লক্ষণ আমরা বলেছি। সিমটমস, আমরা সিমটমস আজকে গনোরিয়ার সিমটমস গুলো বলেছি, আশা করি আপনারা গনোরিয়ার সিমটম বুঝতে পেরেছেন। আর সিফিলিসের সিমটমস এর মধ্যে এক কথা যদি বলি, তাহলে সর্বপ্রথম দেখা যাবে তার যৌনাঙ্গের মধ্যে একটা হচ্ছে শ্যাঙ্কার, মানে ক্ষত দেখা যাবে, এবং ক্ষতটা হচ্ছে এমন যে অনেক সময় দেখা যাবে যে ক্ষতর মধ্যে একটা পুজের মতো একটা ভাব আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে এই ক্ষতটা একেবারেই মানে রেড, তাজা একদম রেড একটা ক্ষত, যেটাকে বলে হচ্ছে শ্যাঙ্কার বলে এটাকে। এটা হচ্ছে প্রথমে দেখা যাবে।
কিছুদিন যদি এই শ্যামকার্ডটা ট্রিটমেন্ট করা না হয়, বা অনেক সময় ট্রিটমেন্ট বা মলম টলম বা এটা সেটা দিলে অনেক সময় ভালো হয়ে যায়, এমনিতেও অনেক সময় ভালো হয়ে যায়। যদি এটা ভালো হয়ে যায় তাহলে তার কয়েকদিন পরে দেখা যাবে এই রোগীটার যে ইঙ্গুইনাল লিগামেন্ট আছে, ইঙ্গুইনাল ক্যানেল বা লিগামেন্ট আছে, ওই জায়গায় যে গ্ল্যান্ড গুলো আছে, ইঙ্গুইনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলো ফুলে যাবে, যাকে আমরা বাংলায় বলি, অনেক বাংলা ম্যাটারমেডিকায় লেখা আছে বাগি, বাগি, এবং ইংলিশ ম্যাটারমেডিকায় আছে হলো বিউবো, বিউবো, যেটার নাম হচ্ছে আপনার বাগি বা বিউবো, এটা দেখব। এবং শেষ স্টেজে দেখা যাচ্ছে আরো অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিবে। এটা আমরা বিস্তারিত বলেছি, জন্য আর বিস্তারিত বলবো না। সিফিলিস নিয়ে জাস্ট আমরা সংক্ষেপে এভাবে বুঝতে পারবো, সিফিলিসটা শুরুই হবে ক্ষত দিয়ে, আর গনোরিয়া শুরুই হবে হচ্ছে ডিসচার্জ দিয়ে। এরপরে আমি আপনাদেরকে একটা জি জি, এখানে দেখেন দুইটা ছবি আছে, উপরে একটা নিচে একটা। এই ছবি থেকে আমরা কি বুঝি, আমি কোশ্চেন করব না, জাস্ট এই ছবি থেকে আমরা বুঝি, এই যে জাস্ট সিম্পল উইথিন শর্ট টাইমের জন্য একটু রিক্রিয়েশন, একটু বিনোদনের জন্য দেখা যাচ্ছে আমাদের সোসাইটি মানে কিভাবে নিচের ছবির দিকে চলে যাচ্ছে। নিচের ছবি দ্যাট মিনস পেশেন্টটা ডিপ্রেশন এবং বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত। তো এই গনোরিয়া এতই ডেঞ্জারাস, এবং শেষ পর্যন্ত তো আমি বললাম যে স্টেরিলিটি, বন্ধ্যাত্ব পর্যন্ত করিয়ে আমাদেরকে ছাড়ে, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গনোরিয়ার কারণে পেশেন্ট মারা যায়, যদিও এটা রেয়ার। আচ্ছা, ট্রিটমেন্ট অপশন আমি শুরু করব না আজকে, ট্রিটমেন্ট অপশন আগামীকালকে থেকে শুরু করব। আমরা ট্রিটমেন্ট অপশনে অনেক কিছু আমরা দেখবো আগামীকাল, বলতে আগামী যে কোনো ক্লাসে। আমরা এই রোগীর খাবার দাবার কি হবে, তার চলাফেরা কিভাবে হবে, তার কি কি ম্যানেজমেন্ট আমরা রোগীকে দিব, হ্যানিম্যান ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের কথা কি বলেছেন, হ্যানিম্যান লেসার রাইটিং এর ট্রিটমেন্টের কথা কি বলেছেন, এবং অনেক এক্সপার্ট ডক্টর আছেন তারা ট্রিটমেন্টের ব্যাপারে কি বলেছেন, এবং কিছু মেডিসিন নিয়ে আমরা শর্টলি ডিসকাস করব। নেক্সট ট্রিটমেন্ট যে ক্লাসে হবে আশা করি ওটাও খুবই ভালো হবে, প্রাণবন্ত হবে। আমার আলোচনা এখানে আমি শেষ করতে চাই।